অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। এখন আমার বাড়ি থেকে বাইরে দিবি। যা যা, এনে ধর, ডাকলে যা। এটা আমার বাড়ি, এটা কোনো এতিমখানা না। এতদিন তো আমার মামার বাচ্চা আছে, কিচ্ছু কই নেই। এনো ভাইরা, ভাবি, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি কোথায় যাব? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই। তুই কই যাবি তুই জানো? তোর বাপ মাই তো তোর জন্ম দিয়া আমাকে গাড়ির মধ্যে ফালাই দিয়ে গেছে। মরার সময় একটা টাকাও দিয়ে থেকে যায়নি। তোর না এতদিন আমি ফ্রিতে খাওয়াইছি, আর খাওয়াইতে পারবো না। যা বাইরে আমার বাড়ি থেকে। ভাবি, আমাকে দয়া করো, আমাকে তোমার এই বাড়িতে থাকতে দাও। আমি এতিম, এই দুনিয়াতে আমার কেউ নাই। তুমি যদি আশ্রয় না দাও তাহলে আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। এই থাম, এই উঠ। তোর তো বিয়ার বয়স হয়ে গেছে। হ্যাঁ, টাকা হলে একটা বুড়া বেটা দেখা বিয়া হয়ে যা। তাছাড়া তোর রূপ যৌবন তো অনেক আছে। দরকার বলে এটা বেচা খাবি, এটা বেচা অনেকদিন চলতে পারবি। অন বাইরে আমার বাড়ি থেকে ধর, ধর, যা বাইরে, বাইরে, আরে বাইরে। বাবা রে বাবা, এতদিন আমার গাউরা জুড়াইলো, কি অশান্তির মধ্যে না আসছিলাম। মাগনা মাগনা খালি খাওয়া খাওয়া পাচ্ছি। কি ব্যাপার আলিকা, তুমি এভাবে কান্না করতেছো কেন? কান্না করতেছো কেন বলো আমাকে। মামি আমাকে গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। আমি মামির পা ধরে মামিকে বললাম, মামি আমি তো এতিম, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তুমি যদি আমাকে বাসা থেকে বের করে দাও তাহলে আমি কোথায় যাব? মামি তুমি আমার উপর দয়া করো। কিন্তু মামির মনে কোনো দয়া হলো না, আমাকে ঠিকই বাসা থেকে বের করে দিল। আমি আগেই জানতাম তোমার মামা কিছু একটা হয়ে গেলে ওই বাড়িতে তোমার মামি তোমাকে থাকতে দিবে না। আমি এখন কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। আমি যদি ছেলে হতাম তাহলে আমি রাস্তার পাশে শুয়ে থাকতে পারতাম, কিন্তু আমি তো মেয়ে। আমি যদি রাস্তায় থাকি তাহলে রাস্তার মানুষরা আমাকে শিয়াল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমি যদি কারো কাছে আশ্রয় চাই তাহলে মানুষ আমাকে খুব প্রস্তাব দেবে। আচ্ছা, আমার মতো যারা এতিম, যাদের যাওয়ার কোনো জায়গা নেই, তাদেরকে এতিমখানায় থাকতে দেয়? বলো না, তুমি কি এমন কোন এতিমখানার ঠিকানা জানো কিনা, বলো না। অনিকা তুমি এটা কি বললা? আমি থাকতে তুমি রাস্তায় কেন থাকবা? আমি থাকতে এতিমখানায় কেন থাকবা তুমি? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তাই বলে আমি তো তোমার বোঝা হতে পারবো না। তোমার কি কোনো আত্মীয়র কাজের বুয়ার দরকার? আমি না ঘরে সমস্ত কাজ পারি, রান্না বান্না, থালা বাসন ধোয়া, জামা কাপড় পরিষ্কার করা সব পারি। তুমি একটু খোঁজ নিয়ে দেখো না কোনো কাজের বুয়া লাগবে কিনা। আমি না ওই বাড়িতে কাজ করব, আমাকে কোনো পারিশ্রমিক দেওয়ার দরকার নেই। বিনিময়ে আমাকে শুধু আশ্রয় আর দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। অনিকা, অনিকা একটু শান্ত হও তুমি, একটু শান্ত হও। আমি আছি, তোরা কি? আমি থাকতে তোমার কোনো চিন্তা করতে হবে না। চলো আমার সাথে। কোথায়? আমার উপরে তোমার বিশ্বাস আছে, তোরা কি? হ্যাঁ। সারাদিন খাও নাই কিছুতে না? মানে আচ্ছা চলো, তোমাকে আগে কিছু খাওয়াই, চলো। কি করবো বলো ভাব, আশেপাশে তো ভালো কোনো রেস্টুরেন্ট নেই, এটা একটু কষ্ট করে খাও। তাড়াহুড়া করতেছো কেন? গলায় আটকাবে তো। খুব ক্ষুধা লেগেছে। আরেকটা রুটি কলা দিব? কি ব্যাপার শিহাব, তোর সাথে এই মেয়েটাকে? ভাইয়া, ওর নাম আনিকা। আমরা আসলে দুজন দুজনকে ভালোবাসি, আজকে আমরা বিয়ে করে ফেলেছি। বিয়ে করেছিস মানে?
আমাদেরকে কোনো কিছু বলা নেই, কোন একটা মেয়েকে বিয়ে করে ঘরে আনলি? আমাদেরকে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করলি না? ভাইয়া আসলে সিচুয়েশনটা এমন ছিল যে জানতে পারিনি, হুট করে বিয়েটা করে ফেলেছি। এই মেয়ে বাপ মা জানে তুই ওকে বিয়ে করেছিস? মা, ওর আসলে বাবা মা কেউ বেঁচে নেই। কি বললি তুই? একটা এতিম মেয়েকে বিয়ে করেছিস? তোর কি মাথা খারাপ? একটা এতিম মেয়েকে বিয়ে করে কি কেউ ঘরে আনে? কেন মা, এতিম মেয়েকে বিয়ে করলে সমস্যা কোথায়? সমস্যা কোথায় তুই জানিস না? এই যে তুই বিয়ে করলি, কি পাইছস? কিছু পাইছস? এই যে তোর ভাইয়া বিয়ের সময় 10 লাখ টাকা নগদ পাইছে, টিভি, ফ্রিজ, টেলিভিশন। এছাড়া ওর ব্যবসার কাজে যদি কোনো সমস্যা হয় তখন ওর শ্বশুর ওকে হেল্প করে। বলি তুই এসব কোথা থেকে পাবি? আমাদের বাড়িতে গেলে তোমার ভাইকে যে আপ্যায়ন করা হয়, এছাড়া কোনো অনুষ্ঠান হলেও তোমার ভাইকে যে গুরুত্ব দেওয়া হয়, যে সম্মানটুকু করা হয়, এসব কি পাবে তুমি? তোমরা যে সমস্ত কথা বলতেছো এগুলোর কোনো কিছুরই আমার দরকার নেই। একটাও ফালতু কথা বলবি না। এই মেয়ে সুযোগ বুঝে তোর গলায় ঝুলে পড়েছে, ওকে যেখান থেকে এনেছিস সেখানে দিয়ে আয়। মা, আনিকা আমার স্ত্রী, ও কিন্তু কোনো বস্তু না যে আমি ইচ্ছে করলাম কোথা থেকে তুলে আনলাম, আবার ইচ্ছে না হইলে ফেলে দিয়ে আসলাম। আমি আনিকাকে ভালোবাসি, আমি ওকে কখনোই ছাড়বো না। আর তোমরা একটা কথা ভালো করে শুনে রাখো, আনিকা আমাকে ফাঁদে ফেলে বিয়ে করেনি। আমি খুব ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে ওকে বিয়ে করেছি। ঠিক আছে, যেহেতু ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছিস, এ মেয়েকে ঘরে নিয়ে যা। আরে তুমি ওদের মেনে নিলে? এই তুমি চুপ করো। আর কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? ওকে নিয়ে ঘরে যা। জি ভাইয়া, আনিকা আসো। সাব্বির, তুই মেয়েকে ঘরে নিয়ে যেতে বললি? আরে ওরে তো গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, ঘরে নিয়ে যেতে বলছি, কারণ ওকে যদি এখন ঘর থেকে বের করে দেয় না, তোমার ছেলেটা ওর সাথে সাথে চলে যাবে। কারণ তোমার ছেলে এখন ওই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাহলে কি তুই ওই মেয়েকে মেনে নিতে বলছিস? মেনে নিতে বলিনি, সময় সুযোগ বুঝে ওই মেয়েকে শিহাবের জীবন থেকে সরাতে হবে। কারণ শিহাব ভুল করেছে, আবেগের বশে ভুল করেছে। ওর ভুল শুধরানোর দায়িত্বটা আমাদের। এটা কি তোমার ঘর? কিন্তু আজকে থেকে এই ঘরটা শুধু আমার না, আজকে থেকে এই ঘরটা তোমার, আমার, আমাদের দুজনের। এটা আমার ঘর? তোমার ঘর। জানো, ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল যে আমার একটা ঘর হবে, আমি সেই ঘরটাকে খুব সুন্দর করে সাজাবো। কিন্তু তুমি তো সবই জানো, আমার বাবা মা কেউ নেই, আমি এতিম। ছোটবেলা থেকে মামা মামির কাছে মানুষ হয়েছি। তারা তো ঘর দেওয়ার কথা দূরে থাক, সারা জীবন তাদের সংসারে আগাছাই মনে করেছে। আজকের পর থেকে তোমাকে আর আগাছার মতো থাকতে হবে না। আজকে থেকে এই ঘরটা তোমার ঘর, এই সংসারটা তোমার সংসার। কান্না করতেছো কেন? এই চোখের পানি হচ্ছে আনন্দের পানি। তুমি আমার মতো একটা এতিম মেয়েকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছো, নতুন একটা পরিবার আমি পেয়েছি। তুমি বিশ্বাস করো, আমি তোমার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। তুমি এটাকে ঋণ কেন বলতেছো? আমরা দুজন দুজনকে ভালোবাসি। একটা ঘর দেওয়া, একটা সংসার দেওয়া স্বামী হিসেবে এটা আমার দায়িত্ব। আর স্ত্রী হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে আমাকে ভালোবাসা, আমাকে ভালো রাখা। কি ভালোবাসবে তোমাকে? বাসবো। তাহলে এবার আমাকে একটু জড়িয়ে ধরো। কি? আরে বাবা, জড়িয়ে ধরার কথাই তো বলছি, এত অবাক হচ্ছ কেন? দরজা খোলা আছে তো? তো দরজা খোলা আছে থাক। এই আমরা কি প্রেমিক প্রেমিকা যে কেউ দেখলে সমস্যা হবে? আমরা এখন থেকে হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। এখন আর কোনো প্রবলেম নেই, যে দেখার দেখো, কোনো সমস্যা নেই। আনিকা, তুমি নাস্তা করতে বসতেছো না কেন? বসো, সবার সাথে নাস্তা করো। আমি তো একটা এতিম ফকিন্নির সাথে বসে নাস্তা করব না। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে পড়লে যে? নাস্তা করবে না?
ভাবি, আমার স্ত্রী তোমাদের সাথে বসে নাস্তা করবে, এতে যদি তোমাদের মান সম্মান নষ্ট হয়ে যায়, তাহলে স্বামী হিসেবে তোমাদের সাথে বসে আমি কিভাবে নাস্তা করি? আমার স্ত্রীর সম্মানটাও তো আমার দেখতে হবে, তাই না? হ্যাঁ, তুমি সকাল সকাল সিনকেট করো না তো, বসো চুপচাপ সবার সঙ্গে নাস্তা করো। তুমি আমি পরে খেয়ে নেবো, তুমি বসো তো, সবার সঙ্গে নাস্তা করো, বসো। আচ্ছা, তুই নিজের ইচ্ছায় বিয়ে করেছিস, ভালো কথা। তুই আমার ছোট ভাই, তোর খরচ ভরণ পোষণ সবকিছু না হয় আমি চালাই, কিন্তু আমি তো তোর বউয়ের খরচ দিতে পারবো না। বিয়ে শাদী করেছিস, এখন একটা চাকরি বাকরি খোঁজ। আর তুই যে কাজটা করেছিস না, একদম ভালো করিসনি। বেয়াদবি মাপ দিবেন ভাইয়া। আমি মানছি আপনি শিহাবের বড় ভাই, কিন্তু খাওয়ার সময় কাউকে শাসন করতে নেই। আপনার যদি শাসন করার থাকে তাহলে ওর খাওয়া শেষ হোক, তারপর না হয় শাসন করবে। আয়, তুমি চুপ করো, আমাদেরকে জ্ঞান দিতে এসো না। আচ্ছা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এই শিক্ষা কি তোমার বাবা মা তোমাকে দেয়নি? শিখাবে কিভাবে? ওর তো বাবা মাই নাই। এই জন্য তো এতিম মেয়ে বিয়ে করতে নেই। একটা পরিবারের সাথে কিভাবে কথা বলতে হয়, আদব কায়দা ভদ্রতা ও কিছুই জানে না। মা, ভাইয়া, তোমাদের যদি কিছু বলার থাকে প্লিজ আমাকে বইলো, আনিকাকে কোনো কিছু বলবা না। আনিকা চলো। বোরে চাইটা তুলে ওরে ভালোবাসা রে, ঢং দেখলে গা জ্বলে। মা খেয়ে নিন তো। হ্যাঁ, খাও। মা, শিহাবের জন্য আমার মামাতো বোনের কথা বলেছিলাম। আমার মামাতো বোন এই এতিম মেয়েটার থেকে কত সুন্দরী, কত স্মার্ট। আমার মামাও তো শিহাবকে অনেক পছন্দ করেছিল, এছাড়া 20 লক্ষ টাকাও দিতে চেয়েছিল। কিন্তু শিহাব কি করলো? বিয়ে করলো একটা এতিম মেয়েকে। সেখান থেকে কি পেল? শুনো বৌমা, শিহাবের জীবন থেকে ওই এতিম মেয়েটাকে তাড়াতে হবে। যদি তাড়াতে পারি তাহলে শিহাবের সাথে তোমার মামাতো বোনে বিয়ে দেওয়া যাবে। মা, আপনি শুধু এই এতিম মেয়েটাকে বাড়ি থেকে বের করেন, তারপর মামাকে কিভাবে রাজি করাতে হয় সেই দায়িত্ব আমার। মা, আপনার চা। আচ্ছা, শিহাবকে দেখলাম সেজেগুজে বাড়ি থেকে বের হলো, কোথায় গেল ও? ও একটা চাকরি খোঁজার জন্য বের হয়েছে, দোয়া করবেন যাতে ওর চাকরিটা হয়। শুনো মেয়ে, আমার ছেলে গলায় তো ঝুলে পড়েছ। কি ভেবেছো পায়ের উপরে পা তুলে বসে বসে খাবে? সেটি হবে না। এই বাড়িতে থাকতে হলে তোমাকে কাজ করেই খেতে হবে। আপনি আমার মায়ের মতো, নিজের মাকে কখনো মা বলে ডাকার সুযোগটুকু পাইনি। আপনাকে আমি আমার নিজের মায়ের জায়গায় বসিয়েছি। আপনার মনে একটু জায়গা পাওয়ার জন্য আপনি যা বলবেন আমি তাই করব। আমি কোনোদিন আপনার কথার অবদ্ধ হব না। আপনি একটু বলে দেখেন কি করতে হবে, আমি সব করতে পারবো। আর এই সংসারটা তো আমারও সংসার, নিজের সংসারের কাজ নিজে করব না, এটা কি কখনো হয়? শোনাও, এইসব কথা বলে আমার মন গলাতে পারবে না। বাড়ির কাজের মেয়েকে বেতন দিয়ে বিদায় করে দিয়েছি, এখন বাড়ির সমস্ত কাজ তোমাকেই করতে হবে। শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। স্পষ্ট ভাষায় বলতে গেলে আমাদের বাসার এখন নতুন কাজের মেয়ে তুমি। যাও, এখন গিয়ে রান্না বান্না করো, তারপরে বাথরুম ধুবে, ঘর মুছবে, বাসার সমস্ত কাজ তোমাকেই করতে হবে। জি মা। দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড়ো, যাও। তোকে আমি এক মুহূর্ত শান্তিতে থাকতে দেব না। তোর জীবন আমি 4 নাম্বারিয়ে ছাড়বো। নবাবের বেটি, বাড়ির কাজকর্ম সব ফেলে গ্রাসে গিলছে। বিয়ের আগে যদি তোর বাপ মা তোকে ভালো মন্দ খাওয়াতো, তাহলে শ্বশুর বাড়িতে এসে এত খাই খাই করতি না, এত ভালো মন্দ খেতে চাইতি না। ওই, তুই ভালো মন্দ খাবি করতি? তোর তো বাপ মাই নাই। এই জন্য এতিম মেয়েকে ঘরের বউ করতে নাই। সারাক্ষণ খালি খাবারের লোভ, খাবার দেখলেই চুরি করে খাবে। কিন্তু মা, আমি তো চুরি করিনি। এই, খেতে যে বসছিস আমার অনুমতি নিছিস? এই বাড়িতে খেতে হলে আমার অনুমতি নিয়ে খেতে হয়। তুই কাজ ফেলে খেতে বসছিস কেন? এই কাজকর্ম কে করবে? আমি? কিন্তু মা, আপনি যা যা বলেছেন আমি সব কাজই করেছি, সব কাজ করে তারপরে খেতে বসেছি। তুই কাজ শেষ করে খেতে বসছিস?
এই যে আমি বাথরুম দেখে আসলাম, পরিষ্কার হয় নাই, যা বাথরুম আর রান্নাঘর ভালো করে পরিষ্কার কর। আমি তো সবকিছু ভালোভাবে পরিষ্কার করেছি। কি বললি তুই? তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? যা, আমি কাস্টমার শেষ কর, তারপরে খাবি। ও ধ্যান থেকে তোরে আমি খাওয়াবো, হ্যাঁ? তোর এই খাবার আমি ডাস্টবিনে ফেলাবো। বাহ, মহারানী কি সুন্দর করে চা বিস্কিট খেতে বসেছে। এই, তুই যে বিস্কিটের প্যাকেট এখানে নিয়ে এসে খাচ্ছিস, আমাকে বলেছিলি? আসলে ভাবি, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, বাড়ির সমস্ত কাজ করেছি, খুব ক্ষুধা লেগেছে। আমি আমার নিজের জন্য যে ভাত রেখেছিলাম, মা না ভুল করে সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, তাই একটু চা বিস্কুট খাচ্ছিলাম। এই শোন, এই বিস্কিটটা আমার স্বামীর টাকায় কিনে এনেছে আমার জন্য। আর তাছাড়া তুই হচ্ছিস ফকিন্নি এতিম একটা মেয়ে, তুই খাবি বাসি পচা ভাত। এছাড়া চিড়ামুড়ি যা আছে এইগুলা পেলে খাবি। কথায় আছে না, কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, তেমন এই দামি বিস্কিটটা তোর পেটে হজম হবে না। এই শোন, সন্ধ্যা হয়ে গেছে, যা গিয়ে রাতের খাবার বসা। আনিকা, ক্ষুধা লাগছে তো, খাবারটা নিয়ে আসো না তাড়াতাড়ি। আসছি। তোমার বাসায় ফিরতে এত লেট হলো কেন? চাকরির খোঁজে সারাদিন এই অফিস ওই অফিস করলাম। চাকরির কোনো ব্যবস্থা হলো? না, হয় নাই এখনো, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও। তুমি খাবে না? সবাই খাওয়ার পরে এটুকু ভাতই আছে, এই ভাত তো তোমার একাই হবে না, আমি কি করে খাই? তুমি খাও, আমি খেয়েছি। কিন্তু তোমার মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না, তুমি খাও নাই, তাই না? না না, মিথ্যা কথা কেন বলবো, আমি সত্যি খেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি খেয়ে থাকো ভালো, কিন্তু এখন আমার সাথে খাবে, চলো। না, আমি খাবো না। আমি বলতেছি আমার সাথে খাবে তুমি, আমি খেয়ে দিচ্ছি। হ্যাঁ করো। বিসমিল্লাহ। না, আর একটু না, পানি খাও। তুমি খাও। আনিকা, আনিকা, এই কোথায় তুমি? জি মা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, এই বাজারগুলো দেখো। ও মা, এত বাজার কে আনলো মা? কে আবার করবে? আমার বড় বৌমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে, তার বাপে তাদের গ্রামে টাটকা শাক সবজি মাছ মাংস দুধ সবকিছু তার মেয়ে আর মেয়ের জামার জন্য পাঠিয়েছে। আমার ছোট ছেলে শিহাবের তো সে ভাগ্যও নেই যে শ্বশুর বাড়ি গিয়ে একটু আদর আপ্যায়ন পাবে। আহা মা, আপনি কেন বোঝেন না? আপনার ছোট ছেলে তো একটা এতিম মেয়েকে বিয়ে করেছে, সে এসব জামাই আদর আপ্যায়ন পাবে কোথা থেকে? আচ্ছা, একই কথা বারবার তোমরা কেন উঠাও বলো তো? ভাবি, আমার কোনো জামাই আদর লাগবে না। আর প্লিজ, আনিকাকে ছোট করার জন্য এই সমস্ত কথা আর উঠাবা না। ভাবি আর মা তো ঠিক কথাই বলেছে, তুমি আমাকে বিয়ে করে তো কিছুই পাওনি, আর ভবিষ্যতেও কিছুই পাবে না। আমার ওইসবের লোভ নেই, কিচ্ছু লাগবে না আমার। আচ্ছা, তুমি মনে হয় চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি বরং সেখানেই যাও। শাশুড়ি যার মধ্যে কি কথা হচ্ছে সেটা না শুনলে তোমার মনে হয় আমার কাছে ভালো হবে। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, যাও। আচ্ছা, যাচ্ছি আমি। সাবধানে যেও। শোনো, এখন এগুলো রান্না করে নিয়ে যাও, ভালো করে রান্না করবে। আর শোনো, একটু ঝাল বেশি করে দিও, আম্মা যেন আবার ঝাল খেতে পছন্দ করে। আচ্ছা। लो भाई, चलो। কি হলো শেফ ভাই, চা খাইতেছো না কেন? এত কিছু চিন্তা করতেছো? দেখো, কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আনিকারে তো বিয়ে করে ঘরে উঠাইলাম, কিন্তু আমার ফ্যামিলির লোকজন ওরে মেনে নিতেছে না, বুঝছিস? আমি তো আমার পরিবারের লোকজনদের চিনি, আমি জানি যে উঠতে বসতে আনিকাকে ওরা কথা শোনাবে। কি করব বল?
ভাইয়ার টাকায় সংসারটা চলে। আমি বড় মুখ করে আনিকার পক্ষ নিয়ে কিছু বলতেও পারি না। একটা চাকরি যদি পাইতাম না, তাহলে অন্য কোথাও ফ্ল্যাট নিয়ে আমি আনিকাকে আলাদা রাখতাম। জানিস, এই মেয়েটা ছোট সময় মামা হারাইছে, এরপর মামার বাড়িতে অনেক কষ্ট করছে, অপমান সহ্য করে বড় হয়েছে। আমি কি চাই জানিস? আমি চাই আনিকাকে একটা সুন্দর জীবন দিতে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি আমার মামার অফিসে যাও। মামার ম্যানেজারটা না টাকা পয়সা ঘাবলা করে পালিয়েছে। মামা একটা বিশ্বস্ত লোক খুঁজছে। তুমি আপাতত না হয় মামার ওখানে চাকরি করো, পরে বেটার কোনো চাকরি পেলে সেখানে চলে যাও। কি, আমি মামার সাথে কথা বলবো? তুই অনেক বড় উপকার করলি রে ভাই। তুই এক কাজ কর, তুই এখনই ফোন দে। ফোন দিয়ে না, ফোন দেওয়ার দরকার নাই। তুই চল, আমি 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 এখনই যাব। এখনই যাবা? এখনই যাব, চল। ঠিক আছে। ভাবি, 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 কি ব্যাপার? ভাবি না আমাকে চা আনতে বললো, আবার ভাবি কোথায় গেল? ভাবির কানের দুল এভাবে নিচে পড়ে আছে কেন? কিরে, তোর হাতে ওটা কি দেখি? এটা তুই কোথায় পেলি? ও, ঘরে আমি নেই আর এই সুযোগে তুই আমার স্বর্ণের জিনিসটা চুরি করতে এসেছিস? ভাবি, আপনি এসব কি বলছেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমি চুরি করবো কেন? চুপ থাক। মা, মা, এইদিকে এসে দেখে যান আপনার ছোট বৌমার কাণ্ড। ভাবি বিশ্বাস করেন আমি চুরি করিনি। এই যে মা, দেখুন, আমি রুমে ছিলাম না আর এই সুযোগে আপনার ছোট বৌমা আমার এই স্বর্ণের দুলটা চুরি করতে যাচ্ছিল। না ভাবি, আমি চুরি করিনি, দুলটা নিচে পড়েছিল। আচ্ছা, স্বর্ণের জিনিস বুঝে ফ্লোরে পড়ে থাকার জিনিস? এই ফকিন্নির বাচ্চা, স্বর্ণের জিনিস দেখেছিস কখনো? ভাবি, আমি চোর না, আমি চুরি করিনি। ফকিন্নির বাচ্চা, ইতিমের বাচ্চা, তুই চুরি করিসনি? হ্যাঁ, শোন, চোরের জায়গা আমার বাড়িতে হবে না। বেরো, 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 বেরো। ইরে লাগে নতুন মেয়ে, তোর রেট কত? রেট কত মানে? আপনি এসব কি বলছেন? আরে এত রাতের বেলা রাস্তায় দাঁড়ায় রইছস, আমি বুঝি না কিছু। কাস্টমার 500 বাড়ায় দিন, চল আমার লগে। না না, আপনি যা ভাবছেন ভুল ভাবছেন। আমি ওই রকম মেয়ে না, আমি ভদ্র বাড়ির বউ। আমারে তোর পছন্দ হয় না এটা কইলেই পারতি। চল, এটাতে 500 টাকা বাড়ায় দিন, চল আমার লগে। আরে ছাড়েন বলতে, আই কইতাছি, ছাড়েন, আমি যাব না, ছাড়েন। আরে আমি তো কাস্টমার। কি রে, তুই কে? ওর দালাল? খবরদার আর একটা বাজে কথা কইলে জিপ্পা টাইনে ছিঁড়া ফেলাম। যদি খরচ আসে দিকে যা যা এদিকে। তুমি ঠিক আছো তো? চলো। যাক, শেষ পর্যন্ত আপদটা তো বিদায় হলো। তোমরা চুরির অপবাদ দিয়ে মারধর করে এই রাতের বেলায় বাসা থেকে ওরে বের করে দিছো। তোমরা কিভাবে পারলা এটা? ও বড় বৌমা স্বর্ণের দুল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। ওকে যে আমরা পুলিশের হাতে তুলে দেইনি, এটাই তোর কপাল ভালো। তুমি কাকে পুলিশের ভয় দেখাচ্ছ ভাবি? পুলিশ ডাকবো তো ডাকো। ও যদি চুরি করে থাকে ওর বিচার হবে, আর তোমরা যে ওর গায়ে হাত তুলছো এটারও বিচার হবে। শিহাব ভাই, মাথাটা একটু ঠান্ডা কর। এই পারিবারিক ব্যাপারে পুলিশ ডাকার কোনো দরকার নেই। আচ্ছা ভাইয়া, এই ঘটনাটা যদি ভাবির সাথে ঘটতো তুমি চুপ থাকতে পারতা? তোমরা কেউ আনিকাকে পছন্দ করো না, কেন করো না বলো তো? ও এতিম বলে? তোমরা ভেবো না এতিম বলে ওর কেউ নেই। এই দুনিয়াতে কেউ না থাকলেও আমি ওর পাশে আছি। আর যদি তোমাদের এতই অপছন্দ হয় ওকে, তাহলে এই বাড়ি ছেড়ে আমি আলাদা চলে যাচ্ছি। আরে যাবি কোথায়? চলবে কিভাবে? আমার এক ছোট ভাইয়ের মামার অফিসে আমার চাকরি হয়েছে। বেতন যা পাবো আমাদের হয়ে যাবে। নিজে একটা এতিম,
তাই পরিবার কি জিনিস সেটা তুমি বোঝো না, তাই তুমি আমার ছেলেটাকে আমার কাছ থেকে আলাদা করতে চাচ্ছ। না মা, আপনার ছেলেকে আমি কখনোই আপনাদের এই পরিবার থেকে আলাদা করব না। শিহাব, আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। কিন্তু আনিকা, কোনো কিন্তু না। তুমি এ নিয়ে আর একটা কথাও বলবে না। তোমাকে আমি পরিবার থেকে আলাদা করেছি, এই অপবাদ আমি কিছুতেই নিতে পারবো না। হাত জোর করে তোমাকে অনুরোধ করছি, এ নিয়ে তুমি আর একটা কথাও বলবে না। মা, আপনার ছেলে সারা জীবন আপনাদের সঙ্গেই থাকবে, সে কোথাও যাবে না। চলো ঘরে চলো। আজ কিংবা কাল এই এতিমের বাচ্চা আমার ছেলেটাকে আমার কাছ থেকে আলাদা করে ফেলবে। যেভাবেই হোক ওকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতে হবে। উফ, টাই বাঁধা না সবচেয়ে বিরক্তিকর একটা কাজ। আচ্ছা, টাই কেন বাঁধতে হবে বলো তো? আজকে তোমার অফিসের প্রথম দিন, তুমি হচ্ছে অফিসের ম্যানেজার বাপ। তোমার পোশাক আশাকে যদি একটু ভাব না থাকে তাহলে কি ব্যাপারটা ভালো লাগে? তুমিই বলো। শোনো না, তোমাকে বাসায় একা রেখে যেতে মন চাচ্ছে না। আমি জানি যে ভাইয়া, ভাবি, মা সারাদিন বাসার মধ্যে তোমাকে অনেক কথা শোনাবে। তাদের অমতে গিয়ে তুমি আমার মতো একটা এতিম মেয়েকে বিয়ে করেছো, তাদের রাগ করাই স্বাভাবিক। তুমি দেখো, ধীরে ধীরে আমি তাদের মন জয় করে নিব, তখন তোমার থেকে আমাকে বেশি ভালোবাসবে। এই দিনটা যেদিন আসবে সেদিন আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আচ্ছা, এখন যাও, অফিসের প্রথম দিন লেট করা যাবে না। হ্যাঁ, যেতাম রে। যাই না, বলো আসি। আসি। শোনো, কি? কিছু না, সাবধানে যাও। তোমার মামার সাথে কথা বলো, তোমার মামাতো বোনের সাথে শিহাবের বিয়ে দিব। তুমি ওই এতিমের বাচ্চাটার একটা ব্যবস্থা না করতেই মামার সাথে কথা বলতে বলতেছো? ওর ব্যবস্থা আমি আজকেই করতেছি। দেখো আনিকা, আনিকা। শ্রী ভাইয়া, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ শোনো, আমরা সিদ্ধান্ত নিয়েছি জ্যোতির মামাতো বোনের সাথে শিহাবের বিয়ে দিব। ওর মামা অনেক বড় ব্যবসায়ী, আর ওর মামাতো বোন দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের শিহাবের সাথে অনেক মানাবে। তুমি কি বল? ভাইয়া, আপনি এসব কি বলছেন? শিহাবের বউ তো আমি থাকতে শিহাবকে অন্য একজনের সঙ্গে বিয়ে দিবেন মানে? কিন্তু আজকের পরে তুমি তো থাকবে না। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না ভাইয়া। এটা আপনি কি করলেন? ও আমার ছেলেকে আমার জীবন থেকে কেড়ে নেওয়ার আগে ওর জীবন আমি কেড়ে নিলাম। ওমা, আমাকে হসপিটাল নিয়ে চলেন মা। ভাইয়া, আমাকে হসপিটাল নিয়ে চলেন ভাইয়া, আমি বাঁচতে চাই ভাইয়া। ভাবি, মা, ওকে হসপিটালে নিতে হবে, না হলে ও মারা গেলে আমাদের জেল হবে, ফাঁসি হবে। আরে জেল ফাঁসি কিচ্ছু হবে না। আমরা বলবো যে সিঁড়ির থেকে পড়ে গিয়ে মারা গেছে। তাছাড়াও তো এতিম, এতিমের কে আছে? আচ্ছা তুমি বলো তো, ওর কে এমন আছে আত্মীয় স্বজন যে ওর হয়ে মামলা করবে, কোর্টে গিয়ে ওর জন্য লড়বে? আচ্ছা তুমি কি রাস্তার মধ্যে কখনো পাগল দেখছো না? এই টোকায় পাগল অসহায় যারা আছে, এরা কেউ যদি মারা যায় তাদের নিয়ে কেউ মাথা ঘামায়? রাস্তার টোকায় পাগল আর এতিমের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। আর যদি কোনো ঝামেলা হয়েও যায়, আমরা টাকা দিয়ে সেটা শেষ করে ফেলবো। তা অবশ্য তুমি ঠিকই বলেছো। তাহলে এখন আমরা কি করব? কিচ্ছু করতে হবে না। ওকে এখন আমরা হাসপাতালে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে ওইখানে আমার পরিচিত লোক আছে, ঝামেলা ছাড়া ডেথ সার্টিফিকেট দিয়ে দিবে। তারপর ওকে নিয়ে বাসায় আসার সময় শিহাবকে কল করব। বাহ, খুব সুন্দর বুদ্ধি তো। চলো এটাই করি, ওকে এখন হসপিটালে নিয়ে যাই। চলো চলো। ভাইয়া এই সময় ফোন দিল। হ্যালো ভাইয়া। তুই তাড়াতাড়ি বাসায় আয়। আনিকা সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, ওকে হাসপাতালে নিয়ে আসছিলাম, এখন বাসায় নিয়ে যাচ্ছি। ভাইয়া, আনিকা, আনিকা ঠিক আছে তো? হ্যালো, হ্যালো। ভাইয়া, আনিকা কই? কি হয়েছে আনিকা? কই আনিকা?
হানিকা, হানিকা কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? ভাইজান হানিকার কি হয়েছে? মা কি হয়েছে হানিকার? হানিকা কথা কো না কেন? হানিকা কথা কো, কথা কো হানিকা। হানিকা ওঠো, ওঠো, কি হয়েছে তোমার? হানিকার কি হয়েছে? হানিকা কথা কো না কেন? আমি থাকতে তোমার কোনো চিন্তা করতে হবে না। চলো বসো। কি করবো বলো বাব? আশেপাশে তো ভালো কোনো রেস্টুরেন্ট নেই, এটাই একটু কষ্ট করে খাও। আর তাড়াহুড়া করতেছো কেন? গলায় আটকাবে তো। না খুব ক্ষুধা লেগেছে। আরেকটা রুটি কলা দিব? হ্যাঁ করো। বিসমিল্লাহ। নাও আর একটু নাও। পানি খাও। তুমি খাও। আসি। এই শোনো, কি? কিছু না, সাবধানে যাও। আনিকার মতো এতিম মেয়েরা স্বপ্ন দেখে বিয়ের পর একটা পরিবার পাবে, কিন্তু এতিম হওয়ার অপরাধে তাদের কপালে জুটে অবহেলা, অপমান আর অত্যাচার। আনিকার মতো এতিমদের কাছে টেনে নেওয়া খুব কঠিন। সমাজের কাছে প্রশ্ন, কবে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাবে? কবে আনিকার মতো এতিম মেয়েরা সুখের একটা সংসার পাবে?